হ্যালো হাই, কি এভরিওয়ান। অবস্থা? হ্যাঁ। আমাদের সাথে আজকে একজন স্পেশাল গেস্ট আছে, আমার ফ্রেন্ড রেয়ার। তোমাকে তোমাকে কি এখন আর কেউ মনে হয় রেয়ার নামে চিনে না, তাই না? তোমার ফেসবুক না নাম না, দেখলাম। আমাকে হ্যাঁ। রেয়ার নামেও চিনে, বাট বেশিরভাগ মানুষ সামির নামে চিনে। হ্যাঁ, সামিরের থেকেও মনে হয় এখন বেশি ইন্টারেক্টিভ কেয়ারস এর ফাউন্ডার হিসেবে বেশি চিনে, রাইট? ইয়া ইয়া। হুম। আচ্ছা, যাই হোক, রেয়ারকে আমি কিভাবে চিনি ওটা বলি। আমরা রাজুকে একসাথে পড়তাম এন্ড আমরা ভালো ফ্রেন্ড ছিলাম, আমরা ডিসকাশন করতাম লাইফ নিয়ে অনেক কিছু। এন্ড ইটস রিয়েলি গুড টু সি দ্যাট ইউ আর ডুইং এ নাইস বিজনেস, এবং যেটা অ্যাকচুয়ালি ডিরেক্টলি জব ক্রিয়েট করতেছে। সো জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে যে তোমার এই স্টোরিটা নিয়ে আমি যদি মানে আমার অডিয়েন্সকে জানাইতে পারি, ইট উড বি এ নাইস স্টোরি টু শেয়ার উইথ এভরিওয়ান। সো এই আর কি। সো রেয়ার, কি অবস্থা, কেমন যায় জীবন, এবং কিভাবে কি শুরু করলো? বিকজ লাস্ট টাইম when I talked to you, I think you were in আর্মি, রাইট? তুমি আর্মি ট্রেনিং এ। ইয়া ইয়া। হ্যাঁ। সো ওইখান থেকে কিভাবে কি ট্রানজিশন হলো, এটা একটু আমাদেরকে শোনাও ফার্স্টে। ওকে, সো সবার ফার্স্টেই হচ্ছে আমি উদয়কে থ্যাঙ্কস জানাতে চাই আমাকে এই পডকাস্টে আসলে ইনভাইট করার জন্য। এন্ড লাইক আই এম অলসো এক্সাইটেড টু পার্ট অফ দিস। এন্ড অলসো উদয়ের সাথে হচ্ছে ব্যাক ইন 2016-এ লাস্ট কথা হয়েছিল। সো আফটার 7 ইয়ার্স লাইক উই আর টকিং অ্যাগেইন। সো এই 7 বছরে আসলে অনেক কিছু হয়েছে আমার জীবনে। হুম। সো আমি হচ্ছে আমার এইচএসসি পর পরে আই ওয়েন্ট টু বাংলাদেশ আর্মি। আই জয়েন্ট 76 বিএমএ লং কোর্স। সো ওখানে হুম। হচ্ছে আমি অলমোস্ট 2 ইয়ার্স এর মতো ট্রেনিং পিরিয়ডে থাকি। অ্যান্ড এরপরে হচ্ছে লাইক আই গট ইনটু অ্যান ইনজুরি। তো যার কারণে হচ্ছে লাইক আমাকে হচ্ছে আর্মি থেকে চলে আসতে হয়। অ্যান্ড লাইক আমি হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, হুইচ ইজ আ আর্মি কন্ট্রোল পাবলিক ইউনিভার্সিটি ইন বাংলাদেশ। সো ওইখান থেকে আমি হচ্ছে ফাইন্যান্সে গ্রাজুয়েশন কমপ্লিট করি। সো যখন আসলে আমি আর্মি থেকে চলে আসলাম, সো I was involved in tuitions, teaching in different education centers of বাংলাদেশ। এবং আমার নিজেরও আসলে এডুকেশনের প্রতি আসলে প্যাশন ছিল ছোটবেলা থেকেই কিছু একটা করার। তো এবং আমি ইন্টারেক্টিভ কেয়ার শুরু করার আগে আমার আরো একটা এডুকেশন ভেঞ্চার আমি ওই সময় স্টার্ট করি, দ্যাট ওয়াজ ব্যাক ইন 2018। সো ইট ওয়াজ কাইন্ড অফ লাইক টিউশন মার্কেট প্লেস। সো ওই জায়গাতে আসলে আমি যেহেতু নিজেও টিউশন করাতাম এবং আমি বিভিন্ন জায়গাতে ক্লাস নিতাম, সো আমি দেখলাম যে ওই মার্কেটটাও বেশ ইন্টারেস্টিং। সো এখানে লাইক আইডিয়াটা এরকম ছিল যে লাইক যেসব গার্জিয়ানদের বা স্টুডেন্টদের হোম টিউটর লাগতো তারা আমাদের মাধ্যমে দে ক্যান লাইক অ্যাপয়েন্ট টিচার্স। তো আমরা হচ্ছে এভাবে প্রায় কয়েক হাজার টিচার আসলে আমরা ঢাকা এন্ড ঢাকার বাইরে আসলে দিতে পেরেছিলাম। সো অ্যান্ড দ্যাট মার্কেট ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং। এবং আমাকে ওই সময় যখন আমি এই বিজনেসের সাথে আসলে ইনভলভ ছিলাম, সাথে সাথে আমি নিজেও আসলে টিচিং এর সাথে ইনভলভ ছিলাম। সো তখন আমি আসলে বাংলাদেশের এডুকেশন ইন্ডাস্ট্রি সম্পর্কে অনেক ইনসাইটস জানতে পারি। সো এডুকেশন ইন্ডাস্ট্রি যারা ডিফারেন্ট ইম্পর্টেন্ট স্টেকস হোল্ডার আছে, সে ফর এক্সাম্পল স্টুডেন্টস, গার্জিয়ানস, স্কুলস, কলেজেস, ইউনিভার্সিটিস, টিচার্স, ইভেন যারা হচ্ছে লাইক জব দিচ্ছে কোম্পানিগুলো, ঠিক আছে। সো সবার সম্পর্কে মোটামুটি আমার একটা আইডিয়া চলে আসে, মার্কেট ইনসাইটস চলে আসে। অ্যান্ড আমি নিজেও আসলে ওই টাইমে লাইক দেশের বাইরের বিভিন্ন এডটেক কোম্পানির আমি অনলাইন কোর্স করতাম। আমি উদেমির বেশ কয়েকটা কোর্স করেছি, কোর্সেরার বেশ কয়েকটা কোর্স করেছি। বাট এট দ্যাট মোমেন্ট ব্যাক ইন 2018 বা 2019-এর দিকে বাংলাদেশে হচ্ছে ফর্মাল কোনো আসলে এডটেক ছিল না। সো বাংলাদেশের অডিয়েন্সরা এডটেক বলতে যেটা ভাবতো যে তারা হয়তো ফেসবুকে কিছু ফ্রি ভিডিওস দেখতেছে, তার মাধ্যমে শিখতেছে, কিংবা ইউটিউবে ফ্রি ভিডিওস দেখতেছে, তার মাধ্যমে শিখতেছে। সো এই মানে মানুষ এডটেক বলতে এইটাই ভাবতো। সো যখন আমি দেখলাম যে না, দেয়ার ইজ আ বিগ মার্কেট অপরচুনিটি ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে, লাইক যেখানে আসলে এডটেক এর একটা রেভলিউশন এন্ড বুম হচ্ছিল। ইভেন ইন্ডিয়ার যেটা ফার্স্ট এডটেক ইউনিকর্ন বাইজুস, বা ইন্ডিয়াতে যদি ওভারঅল পুরো এডটেক ইন্ডাস্ট্রির কথা বলা হয়, ইন্ডিয়ান মার্কেট ইজ দ্য লার্জেস্ট ওয়ান, এন্ড ইন্ডিয়ানরা এডটেকে যথেষ্ট পরিমাণে ভালো করছে। তো সেখানে যখন আমি দেখলাম যে ইন্ডিয়ান এডটেকেও যথেষ্ট পরিমাণে বুম হয়েছে, দ্য মার্কেট ইজ কোয়াইট সিমিলার ইন বাংলাদেশ এন্ড ইন্ডিয়া। ইভেন বাংলাদেশের থেকে ইন্ডিয়াতেও অনেক স্টেটে এডুকেশনের অবস্থা খুবই খারাপ, এবং তাদের হচ্ছে আর্নিং স্টেটও খারাপ বাংলাদেশের চেয়ে। তো সেখানে যখন আমি দেখলাম যে এডটেক ইজ অলরেডি বুমিং ইন ইন্ডিয়া, সো ওয়াই নট ডু সামথিং ইন বাংলাদেশ। তো ওই সময়টাতে হচ্ছে আমি আসলে ইন্টারেক্টিভ কেয়ারস এর আইডিয়াটা নিয়ে আমি আসলে আগে থেকেই আমার মাথায় চিন্তায় ছিল, বাট আই স্টার্টেড ওয়ার্কিং লাইক ব্যাক ইন 2019। সো দ্যাট ওয়াজ দ্য ওভারঅল জার্নি। সো at that moment
আমার সাথে আমার কো-ফাউন্ডার খুশবু, ওর সাথে আমার 2016 থেকে পরিচয়। তো শি ওয়াজ অলসো লাইক টিচিং ইন আ লিডিং লার্নিং ইনস্টিটিউট কল্ড সাইফুস ইন বাংলাদেশ ফর কাপল অফ ইয়ার্স। হুম, এন্ড এর বাইরেও সে একটা ইউএন বেসড একটা লাইক এনজিও তে অপারেশনস রোলে ছিল বেশ কয়েক বছর ধরে। সো আই অলসো অফার্ড হার টু জয়েন অ্যাজ মাই কো-ফাউন্ডার। সো এবং হচ্ছে আমি হচ্ছে সিইও হিসাবে ছিলাম, এবং ও যেহেতু অপারেশনস এ বেশ এক্সপিরিয়েন্স, তো শি ওয়ার্কড অ্যাজ সিও। সো এভাবেই আসলে আমাদের জার্নিটা শুরু হয় ব্যাক ইন 2019 এর লাস্ট থেকে, বাট উই অফিসিয়ালি ফর্ম দ্য কোম্পানি ব্যাক ইন 2020। তো এরপর থেকে আসলে আমাদের পথ চলা, এবং আস্তে আস্তে আমাদের প্রায় ইটস অলমোস্ট 4 ইয়ার্স যে আমরা হুম। মার্কেটে আসলে কাজ করছি। নাইস, ইন্টারেস্টিং স্টোরি। তো ব্রো এখন হাউজ ইট গোয়িং, মানে এখন তো আই রিসেন্টলি তোমরা একটা বড় একটা ইনভেস্টমেন্ট পাইছো, সো থিংস আর গোয়িং ইন দ্য রাইট ডিরেকশন আলহামদুলিল্লাহ। সো মানে ওইটার পরে পর এখন ওই ওই ফান্ড রেজিং জার্নিটা কেমন ছিল আসলে, মানে ওইটা নিয়ে আসলে খুবই ইন্টারেস্টিং। আমি জানি যে বাংলাদেশের স্টার্টআপদের ইটস এ ভেরি রিকারিং প্রবলেম যে ফান্ডিং, বাংলাদেশে তো প্রাইভেট মার্কেটে ইটস ভেরি ডিফিকাল্ট, আর ইন্টারন্যাশনালি ধরেন ওভার টাইম বেটার হয়েছে অ্যাজ ফার অ্যাজ আই নো, বাট ইট মাস্ট হ্যাভ বিন কোয়াইট আ, মানে কি বলবো, ইন্টারেস্টিং জার্নি আর কি। সো ওইটার কি অবস্থা, ওইটা নিয়ে একটু কিছু যদি বলতা। আচ্ছা, ওকে। সো আমরা রিসেন্টলি অ্যাক্সিলারেটিং এশিয়া থেকে ফান্ডিং পেয়েছি, বাট দিস ইজ নট আওয়ার ফার্স্ট ফান্ডিং। আমরা রাইট। আহ, এটা হচ্ছে আমাদের সিড স্টেজের ওয়ান অফ দ্য ফান্ডিং। এর আগে আমরা প্রিসিড রাউন্ড ক্লোজ করেছি এই বছরেরই ফেব্রুয়ারিতে। সো ওই সময় আমাদের বেশ কিছু গ্লোবাল ইনভেস্টর ছিল, বাট ডেফিনেটলি আই এগ্রি উইথ ইউ যে ফান্ডিং ইজ কোয়াইট টাফ। অ্যান্ড এখন যে ইকোনমিক রিসেশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এখানে ইনভেস্টরসরাও অনেক বেশি সেন্সিবল এবং অনেক বেশি হচ্ছে সচেতন হয়ে গিয়েছে টু লাইক ডিপ্লয় ফান্ডস। রিস্ক এবং অ্যাভার্স হয়ে গেছে গ্লোবালিও আর কি। হুম, গ্লোবালিও আমি যদি বলি, দেখা যাচ্ছে যে আউট অফ এভরি 100 স্টার্টআপস, হুম। 95 স্টার্টআপস ফেল টু রেজ ফান্ডস. Only Exactly. 5% That's true. startups they can raise funds, and 90% of the startups are failing to proceed with their business plan and other things. So startup জিনিসটাই আসলে হুম, like by definition it's a risky ball game, and funding is also quite tough. এবং দেখা গেছে যে there is also another step যে when you reach 100 investors and হুম, talk with them, out of these 100 investors you will get 1 to 2 people who will invest in you. তো হুম, 1 to 2% মানুষের সাথে আমরা যখন 100টা ইনভেস্টরের সাথে কথা বলবো, হুম, গ্লোবাল স্ট্যান্ডার্ড স্ট্যাটই হচ্ছে যে 1 থেকে 2% ইনভেস্টর্স এর মধ্যে থেকে ইনভেস্ট করতে পারে, বাকি 98%ই কিন্তু রিজেক্ট করবে। সো দ্যাট ইজ দ্য লাইক টাফ স্ট্যাট অফ এভরি হুম, হুম, স্টার্ট আপ ইজ গোয়িং থ্রু। তো হুম, লাইক আমি যদি আমাদের এখানে চ্যালেঞ্জেস গুলো বলি, ফার্স্ট অফ অল আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, উই আর অপারেটিং ইন বাংলাদেশ মার্কেট। হুম, তো বাংলাদেশে তো লোকালি দ্যার ইজ আ লাইক লিমিটেড স্কোপ অফ রেজিং ফান্ডস। তো বাংলাদেশের স্টার্টআপ গুলো যারা আসলে বড় হচ্ছে কিংবা অনেক ভালো করছে, বা এখন মোটামুটি লেটস সে সিরিজ বি, সিরিজ সি এই ধরনের ফান্ডিং রেজ করেছে, তারা কিন্তু সবাই আসলে গ্লোবাল ইনভেস্টরদের কাছ থেকেই ফান্ড তুলেছে। তো শুরুর দিকে হয়তো লোকাল ইনভেস্টররা তাদেরকে ফান্ড করেছে, বাট একটা পর্যায়ে গিয়ে আসলে লোকাল ইনভেস্টরদের ওই ক্যাপাসিটিটা থাকে না টু লাইক ইনভেস্ট স্টার্টআপস লেটস 100 মিলিয়ন, 50 মিলিয়ন, $30 মিলিয়ন। তো এরকম আসলে লোকালি রেস করাটা নিয়ারলি ইম্পসিবল। সো ডে ওয়ান থেকেই আমি মনে করি যে বাংলাদেশের স্টার্টআপ যারা আসলে শুরু করছে, তাদের আসলে ডে ওয়ান থেকেই গ্লোবাল ফান্ড রেজিং এর জন্য আসলে টার্গেট থাকা উচিত। এটার রিজনটা হুম, হচ্ছে যে প্রথমত গ্লোবাল লাইক ফান্ড রেজিং এর জন্য টার্গেট থাকলে যেটা হবে যে দে ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ওভারঅল ফান্ডিং সিনারিও, কি রাইট। হচ্ছে আসলে ওভারঅল ফান্ডিং সিনারিওতে কি হচ্ছে, ওভারঅল ফান্ড রেজিং ইন্ডাস্ট্রিতে আসলে কি হচ্ছে। তো এবং তারা বুঝতে পারবে যে লেটস সে আমি একটা গ্লোবাল ইনভেস্টরকে রিচ করলাম, সে ফর এক্সাম্পল একজন সিঙ্গাপুরের ইনভেস্টর কিংবা একজন ইউরোপিয়ান ইনভেস্টর। তো আমি যখন তাকে রিচ করব যে ইন্টারেক্টিভ কেয়ারস নামক একটা এডটেক মানে কোম্পানিতে আপনি ইনভেস্ট করতে পারেন, তো দেখা যাচ্ছে যে তার কাছে আরো 100টা কোম্পানি রিচ করেছে, নট অনলি ফ্রম হুম, বাংলাদেশ। এটা ইন্ডিয়া থেকে হতে পারে, পাকিস্তান থেকে হতে পারে, ইভেন ইউরোপ থেকে হতে পারে, ইউএস থেকে হতে পারে। সো এখানে আসলে শুধুমাত্র আমার কোম্পানি হিসাবে উইন করতে হবে ব্যাপারটা এরকম না, আমার কিন্তু আমার কান্ট্রিকেও আসলে ভালো রিপ্রেজেন্ট করতে হবে। বিকজ এক্স্যাক্টলি। ইনভেস্টররা যখন ইনভেস্ট করে তখন দেখে হুম, যে আমি যে বাংলাদেশে টাকা ঢালছি, বাংলাদেশের কারেন্ট সিনারিও কি, ওয়াই দে আর ইভেন ইনভেস্টিং। তারা যদি লেটস সে $1 মিলিয়ন ইনভেস্ট করে, তাদের আসলে প্ল্যান থাকে যে আমি এখানে $1 মিলিয়ন ইনভেস্ট করলাম, আমি 5 ইয়ার্স পরে
I want return as 10 million at least. So এখন এই $10 million কি আমি বাংলাদেশের মার্কেট থেকে রিটার্ন পেতে পারবো? আর বাংলাদেশের মার্কেট থেকে রিটার্ন পাইলেও কি আমি আসলে এডুকেশন ইন্ডাস্ট্রি থেকে পেতে হুম পারবো? এডুকেশন ইন্ডাস্ট্রি থেকে পেলেও কি আমি ইন্টারেক্টিভ কেয়ার থেকে পেতে পারবো? সো দেয়ার আর সার্টেন লাইক কোশ্চেন্স আউট দেয়ার। সো এই কোশ্চেন গুলার আসলে লাইক বিজনেস মডেল অনুযায়ী, মার্কেট অনুযায়ী, like we need to answer this kind of questions, we need to convince the investors about this kind of things. So শুরু থেকেই আমরা যখন আমাদের ফান্ড রেজিং জার্নিটা শুরু করলাম ব্যাক ইন গত 1.5 বছর থেকে যখন আমরা ফান্ড রেজিং এর জার্নিটা শুরু করেছি, হুম তো আমাদের প্রিসিড ফান্ডিং এর লাইক আমরা প্রথম যখন ফান্ড রেজ করা শুরু করলাম, আমরা দেখা গেছে যে অনেক ইনভেস্টরদের কাছ থেকেই রিজেকশন পেয়েছি। কেন রিজেকশন পেয়েছি? নট অনলি ফর ইন্টারেক্টিভ কেয়ার্স, আমরা শুধুমাত্র উই আর অপারেটিং ইন বাংলাদেশ মার্কেট, অ্যান্ড বাংলাদেশ মার্কেট ইজ নট দ্যাট মাচ লুক্রেটিভ টু হুম ইনভেস্টার্স। ঠিক আছে, সো এই রিজনেও আমরা অনেকের কাছ থেকেই আসলে রিজেকশন পেয়েছি। অ্যান্ড যেটা আমি বললাম যে আউট অফ 100 ইনভেস্টার্স 98 ইনভেস্টার্স উইল বি রিজেক্টিং ইউ। সো আমরাও এরকম একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। সো একটা পর্যায়ে আপস অ্যান্ড ডাউনস ছিল, বাট উই নেভার লাইক লুজ হোপ। সো আমরা আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। দেখা গেছে যে এই যে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমাদের বিজনেসকে গ্রো করছি। এন্ড আরেকটা ব্যাপার আমি বলতে চাই যে হুম আমরা অনেকেই ইনভেস্টরদের কাছ থেকে টাকা নেই, কিন্তু দেখা গেছে যে এই ফাউন্ডার এবং ইনভেস্টর রিলেশনশিপ, ইটস আ লং টার্ম রিলেশনশিপ। কোন হুম একটা ইনভেস্টর কোন একটা কোম্পানিকেই শুধু টাকা দিচ্ছে, ব্যাপারটা কিন্তু এরকম না। সে কিন্তু ফাউন্ডারকে দেখে টাকা দিচ্ছে, তার সাথে তার ফাউন্ডারের রিলেশনশিপটা কেমন হচ্ছে, দে আর অ্যাকচুয়ালি আওয়ার বিজনেস পার্টনার। তো হুম হুম এখন ওই ফাউন্ডারের সাথে আসলে আমার ইনভেস্টরের রিলেশনশিপটা কেমন হচ্ছে, এই রিলেশনশিপটাও আসলে কিন্তু ওভার দ্য টাইম আসলে বিল্ড করার দরকার আছে। সো আমাদের এই রিসেন্ট ফান্ডিং আমরা যেটা পেয়েছি অ্যাক্সেলারেটিং এশিয়ার কাছ থেকে, অ্যাক্সেলারেটিং এশিয়া ইজ দ্য লাইক ওয়ান অফ দ্য রিনোনড লাইক ভেঞ্চার ক্যাপিটাল ইন সাউথ ইস্ট এশিয়া এন্ড সাউথ এশিয়া। সো অ্যাক্সেলারেটিং এশিয়ার কাছ থেকে আমরা 1.5 বছর আগে রিজেক্টেড হয়েছিলাম ব্যাক ইন 2022, এবং ওই সময় থেকে রিজেক্টেড হলেও উই সেন্ড দেম monthly performance update, we send them different milestone updates, we send them like different like good things, also we send them updates when we did bad also. So ওই জায়গা থেকে দেখা গেছে যে ওদের সাথে আমাদের একটা রিলেশনশিপ বিল্ড হয়, এবং দে থিঙ্ক যে এই 1.5 বছর পরে এসে তারা মানে হয়তো চিন্তা করেছে যে দিস টিম ইজ রিয়েলি সিরিয়াস, দিস টিম ইজ ডুইং রিয়েলি ওয়েল, আমাদের সাথে লং টার্ম একটা রিলেশন বিল্ড করার চেষ্টা করেছে, এবং দে ডিসাইড টু ইনভেস্ট। সো এই লাইক এই রিলেশনশিপটা আসলে বিল্ড করতে হবে ডে বাই ডে। হুম সো দেখা গেছে যে লাইক আমাদের বর্তমানে আমরা যেসব ইনভেস্টরদের কাছ থেকে ইনভেস্টমেন্ট পেয়েছি, লাইক ফ্রম ইউএসএ, ফ্রম ইউকে, সিঙ্গাপুর, ফ্রম দিস কাইন্ড অফ কান্ট্রিজ, এইসব ইনভেস্টরদের 20% ইনভেস্টর আমাদেরকে ফার্স্ট টাইম রিজেক্ট করে, কিন্তু দেখা গেছে যে আফটার 1 year or after 6 to 8 months they came back again to us and start the conversation again. So দেখা গেছে যে এই যেই জার্নির মধ্যে দিয়ে যাওয়াটা, সো এই দিস আর রিয়েলি টাফ জার্নি, এবং এখানে আসলে সবাইকে পেশেন্স ধরে রাখতে হয়, এবং লাইক হাল আসলে ছাড়ার মতো যে মেন্টালিটিটা, এরকম মেন্টালিটি থাকলে আসলে ফান্ড রেজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। বিকজ দেখা গেছে যে লাইক যখন একটা ইনভেস্টর লেটসে $100,000, $200,000, $500,000 ইনভেস্ট করছে, সে তো ডেফিনেটলি জাস্ট কয়েকদিনের কথাতে ইনভেস্ট করে দিবে না। না লাইক এখানে কয়েকটা মাল্টিপল স্টেপস আসলে আমাদেরকে পার করতে হবে। প্রথমে তাকে পিচ করতে হবে, তারপরে সে এই পিচের এগেইনস্টে আরো বেশ কিছু লাইক কোশ্চেন্স নিয়ে আসবে, দেন সে হি উইল চেক দ্য ডকুমেন্টস, এন্ড আফটার দ্যাট এই অনেক ধরনের ভেরিফিকেশনের মধ্যে দিয়ে যাওয়ার পরেই কিন্তু আসলে আমাদেরকে ইনভেস্টমেন্ট গুলো আমরা রেজ করতে পারি। এন্ড এট দ্য সার্টেন টাইম তারা এটাও দেখবে যে আমি আসলে এই পার্সনটাকে কতদিন ধরে চিনি। তো এটাও কিন্তু So আসলে অনেক basically, বড় একটা point. Samir, আমি একটু তোমাকে ইন্টারাপ্ট করি। So basically they are investing in you, right? মানে একটা Yeah, পার্সোনাল রিলেশনশিপ এবং তোমার উপরে ট্রাস্ট বিল্ড করা। সো তোমার স্টোরি থেকে যেটা মনে হলো যে প্যাটার্ন অফ ডিটারমিনেশন তোমার প্রত্যেকটা ওয়ার্কে, যে ইউ মানে কিপ ট্রাইং অনেক দিন ধরে। বাট আমি একটু আসলে এই স্টোরির পিছনের যে তুমি যে আর্মিতে গেলে অ্যান্ড দেন আর্মিতে যাওয়ার যে প্যাশনটা থাকে না আমাদের সবার ছোটবেলা থেকে, যে আমি ডিফেন্সে জব করব, ডিফেন্সে আমি আমার লাইফটাকে সেটেল করব, দেন ওখান থেকে তোমার
ফিরে আসার জার্নি এবং তারপরে একটা বিজনেস স্টার্ট করা, সেখানে এটাকে একটা সাকসেসফুল স্টোরিতে পরিণত করা, মানে এই জার্নিটার যে ডেপথটা ওইটা একটু আমরা জানতে চাচ্ছিলাম মানে তুমি বেসিক্যালি। জবে কেন গেলা না? জবে না গিয়ে মানে তুমি জব, এই মানে ব্যবসা একটা কেন পুরো শুরু করলা? এটা ডিফারেন্ট বলো। একটা সুইচ হইলো না, মানে একটা একটা হ্যাঁ। ডাইমেনশন থেকে আরেকটা ডাইমেনশনে চলে গেলে পুরো একটা দুইটা ডিফারেন্ট মানে লাইফ। একটা পোটেনশিয়ালি ভেরি স্টেবল প্রফেশন থেকে তুমি কমপ্লিটলি একটা আনস্টেবল মানে রিস্ক ফুল অফ রিস্ক একটা প্রফেশনে চলে গেছো। হুম। সো মানে ওইটার থিঙ্কিংটা আসলে মানে ওইটা নিয়ে যদি একটু বলতে। আচ্ছা, সো এইটার ব্যাপার যদি আমি বলতে চাই, ছোটবেলা থেকে আমার মধ্যে একটা ব্যাপার ছিল যে লাইক আই উইল ডু সামথিং ডিফারেন্ট। হ্যাঁ, সো এইটার একটা ব্যাপার ছিল, এবং আই উইল কন্ট্রিবিউট ইন আওয়ার কান্ট্রি অর কন্ট্রিবিউট ইন পিপলস লাইফ। তো এরকম একটা ব্যাপার আমার মধ্যে ছিল। সো যখন আমি আর্মিতে গেলাম, সো আর্মি ইজ অলসো রিস্কি ওয়ে অফ লাইফ, যে এখানে যে কোনো আমাদের সাথেই দেখা গেছে যে লাইক আর্মিতে প্রত্যেকটা ব্যাচের ট্রেনিং এই 1 to 2% পিপল মানে হচ্ছে যে দে ক্যান নট, আই মিন মানে হচ্ছে যে আনফরচুনেটলি দেখা গেছে যে বিভিন্ন রকমের সিভিয়ার অ্যাক্সিডেন্ট হয়, এবং আমরা দেখেছি যে আমাদের আগের কোর্স থেকেও হচ্ছে একজন সুইমিং পুল থেকে হচ্ছে হি ফেস ডেথ। হ্যাঁ, সো আর্মিতেও কিন্তু এই ধরনের লাইক অনেক লাইফ রিস্কি ইভেন্টস আছে। তো যখন আমি আর্মিতে গেলাম, আমি বলবো যে আমার এই ট্রানজিশনের পিছনে আর্মি ট্রেনিং এর একটা বড় ভূমিকা আছে। সো ভূমিকাটা কিরকম, যখন আমি একটা আর্মিতে গেলাম তখন ডিসিপ্লিন, হ্যাঁ আসলে হ্যাঁ। নট অনলি ডিসিপ্লিন, একটা মেন্টালিটি আসলে চলে আসে এই ট্রেনিং থেকে, যে আমি হয়তো এরকম ছিল যে আমি হয়তো এই জিনিসটা করতে পারবো, এই এই যে বিলিফটা, এটা আমার হয়তো ছিল না, কিন্তু আর্মি আমাকে এই বিলিফটা দিছে। যেমন আমি একটা এক্সাম্পল বলি, যখন আমি আর্মিতে যাই তখন আমি হয়তো একসাথে 5 থেকে 10টা পুশ আপ দিতে পারতাম, হুম কিন্তু হুম আমি আমাকে একসাথে 100টা পুশ আপ মানে দিতে বাধ্য করছে উইদিন দ্য ফার্স্ট উইক অফ ট্রেনিং। তখন আমি বুঝতে পারলাম যে লাইক হোয়াট ইজ দ্য ক্যাপাসিটি অফ মানে আমার ক্যাপাসিটিটা কোথায়। তো এক্স্যাক্টলি। এই যে আর্মি ট্রেনিং আমাকে যে বিলিফটা দিছে যে আমার ক্যাপাসিটিটা আসলে কোথায়, তো এই বিলিফটা যদি আমি আর হচ্ছে আর্মিতে না যেতাম তাহলে আমি জানতে পারতাম না। তো রাইট। তখন এবং আমি হচ্ছে হয়তো আনফরচুনেটলি আই কুড নট কন্টিনিউ, বাট আই এম রিয়েলি গ্রেটফুল টু বাংলাদেশ আর্মি যে আমাকে এই ট্রেনিং এর সুযোগটা দেওয়ার জন্য, এবং আই লার্ন সো মেনি থিংস ফ্রম আর্মি। তো যখন আমি আর্মি থেকে চলে আসলাম, আই নিউ যে আমার ক্যাপাসিটিটা কোথায়, আই নিউ আমি আসলে কত দূর যেতে পারবো। তো তখন আমার কাছে মনে হয়েছে যে আমি যদি আসলে একটা নর্মাল লাইক হচ্ছে জব কিংবা মাল্টি ন্যাশনালে যাই, তখন আমি 5 to 10 ইয়ার্সে কতটুকু গ্রো করতে পারবো, বা আফটার 15 ইয়ার্স আমি কতটুকু গ্রো করতে পারবো। কারেন্টলি আই নো মাই ক্যাপাসিটি, আমার ক্যাপাসিটি অনুযায়ী আমি যদি আসলে স্টার্ট আপ করি বা নিজের বিজনেস করি, তখন আমি আসলে কতটুকু গ্রো করতে পারবো। তো তখন আমার কাছে মনে হলো, অ্যাট দ্য সেম টাইম আমি যেহেতু ছোটবেলা থেকে আমার প্যাশন ছিল এডুকেশনে কিছু একটা করার, কিংবা আই ওয়ান্ট টু সলভ প্রবলেম ইন ম্যাথ পিপলস লাইফ। তো এই ধরনের আমার একটা যেহেতু একটা ইম্প্যাক্টের একটা ইন্টেনশন ছিল, সাথে সাথে আর্মিও আমাকে আসলে একটা বিলিফ এনে দিয়েছিল যে আমি আসলে কতটুকু পর্যন্ত যেতে পারবো। তো ওই লাইক ক্যাপাসিটিটা আমি ট্রেনিং স্টেজ থেকে কিন্তু আমি আসলে জানতে পেরেছি যে আমি এতটুকু পর্যন্ত, হাইয়েস্ট আমি এতটুকু পর্যন্ত যেতে পারবো। বিকজ আর্মি আমাকে এমন এমন ভাবে বাধ্য করেছে, একদিনে 20 থেকে 21 ঘন্টা কাজ করার মতো সিচুয়েশন ক্রিয়েট করেছে। তো যখন আমি দেখেছি যে একদিনে 20 থেকে 21 ঘন্টা কাজ করে আমি এতদূর পর্যন্ত যেতে পারতেছি, তো আই নো ওয়ার ইজ দ্য লিমিট। তো এক্স্যাক্টলি। তখন আমার কাছে মনে হয়েছে যে লাইক আমার জন্য আসলে লাইক অ্যাপার্ট ফ্রম ডুইং জব, আমার কাছে মনে হয়েছে যে টু স্টার্ট সামথিং অফ মাইসেলফ। সো তোমাকে এই বেসিক্যালি, বিলিফটা তখন হ্যাঁ, মেন্টালি এবং ফিজিক্যালি কিন্তু একটা কমব্যাটের জন্য রেডি করে দিছে, মানে যে কোনো কমব্যাট হতে পারে, সেটা লাইফের যে কোনো কমব্যাটের জন্য, মানে মেন্টালি রেডি হওয়াটাই কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে কোনো স্টার্ট আপ বা যে কোনো জার্নির জন্য। আমরা এই যে এক্স্যাক্টলি। তুমি যেটা বললে যে 95% স্টার্ট আপ ফেল করে, এটা কিন্তু অনেক জিনিসের ল্যাকিং থাকে, রাইট? অনেক ডিটারমিনেশন কম থাকে, ডিসিপ্লিন কম থাকে, দেখা যাচ্ছে তো ওই মোটিভেশনটা আমরা সবসময় থাকে না লাইফের অনেক ফ্যাক্টরের কারণে। আমরা কিন্তু সবসময় মোটিভেশনটা অনেকে ধরে রাখতে পারি নাই বাংলাদেশে। সো এই জায়গা থেকে আমি মনে করবো যে হ্যাঁ, মানে তুমি যেটা বলে যে আর্মি প্লেড এন ভেরি ইম্পর্টেন্ট রোল, যে এখানে তোমার ট্রেনিংটা হোপফুলি অনেক কাজে লাগছে। এবং আমি তোমার ইন্টারেক্টিভ কেয়ারের ওয়েবসাইট দেখতেছিলাম, সবকিছু মানে আই ওয়াজ গোয়িং থ্রু এভরিথিং। আমার খুবই ভালো লাগছে যে মানে আমার কাছে মনে হচ্ছে খুব মানে প্র্যাকটিক্যাল একটা জিনিস করতেছো, যেটার সাথে মানুষের এমপ্লয়মেন্ট রিলেটেড হবে। মানে বাংলাদেশে যে মেইন প্রবলেম আমাদের, মানে হিউজ মানে নাম্বার অফ গ্রাজুয়েশন আছে, বাট আমাদের আসলে ওরকম প্র্যাকটিক্যাল নলেজ কম বা ভোকেশনাল ট্রেনিং কম, যার কারণে জব লাইফে ওই ধরনের সিচুয়েশন ক্রিয়েট করাও যাচ্ছে না। বা আমরা বিদেশেও যাদেরকে পাঠাই আমাদের শ্রমিক হিসেবে বা স্কিল্ড ওয়ার্কার হিসেবে, তাদের ওই ল্যাকিংস গুলা থাকে। বাট তোমাদের ট্রেনিং গুলা, তোমাদের কোর্সেস গুলা আমার কাছে মনে হচ্ছে যে ইটস ভেরি মানে অন অন কি বলবো, মানে অন পয়েন্টে, যেটা একটা মানুষকে প্রিপেয়ার করতে পারে ফর দ্য জব লাইফ, আর রাইট। যেটা মানে
হ্যাঁ, হ্যাঁ। তো আর আমি এখন আরেকটা জিনিস এড করব এই আরমানের কথার সাথে যে তোমার মানে এই যে ফান্ডিং এর স্টোরিটা তো আমরা শুনলাম যে এখানে আমি কয়েকটা টেক অ্যাওয়ে পাইছি তোমার কথা থেকে যে একটা হলো শোয়িং ইওর ক্যারেক্টারিস্টিক্স টু দ্য ইনভেস্টর যে তুমি অ্যাকচুয়ালি ফাউন্ডার হিসেবে কেমন, হ্যাঁ, এই যে তুমি কন্টিনিউয়াসলি ওদেরকে ইমেইল করতা বা তুমি ওদের সাথে কন্ট্যাক্ট করতা, তোমার কন্টিনিউয়াস কোম্পানি প্রোগ্রেসটা দেখাইতা, ইট মেক্স এ ডিফারেন্স আসলেই। কিন্তু যেমন এটা তুমি আমাদের একটা এজেন্সি আছে ইউরোপে, সো আমরা ধরো ওই যে ই কমার্স কনসালটেশন আর ওয়েব সার্ভিসেস দিই, সো ওইখানেও আমরা দেখি যে আমরা যখন আমাদের পটেনশিয়াল ক্লায়েন্টদেরকে ব্যাক টু ব্যাক কল দিতে থাকি বা ইমেইল দিই যে তোমার ওয়েবসাইটে এই সমস্যা আছে, তোমার ই কমার্স স্ট্র্যাটেজিতে এই সমস্যা আছে, আমাদেরকে একটা চান্স দাও, উই ক্যান মেক ইট গ্রো। সো ওই সময় ওরাও কিন্তু ওইটাই দেখে যে ঠিক আছে আমাদের যে সার্ভিসটা দিবে ওর কনসিস্টেন্সিটা কতটুকু, ওইটার উপরে তোমার মানে গ্রোথ ডিপেন্ড করে। তোমার এটা আরেকটু বিগার পিকচারে যে তুমি একটা পুরো কোম্পানিকে ইনভেস্ট করায় তারপর জিনিসটা রান করবা। সো দিস ইজ রিয়েলি গুড। এখন আমি জাস্ট একটা জিনিস জানতে চাচ্ছি যে বাংলাদেশে তো এডটেক অনেকগুলো আছে, শিখো আছে, 10 মিনিট স্কুলস আছে, আরো এই দুইটা আমি মানে ভালো মতো চিনি, আরেকটা চিনি ঘুরি লার্নিং। হ্যাঁ, সো হোয়াট মেক্স ইন্টারেক্টিভ কেয়ারস ডিফারেন্ট দেন অল দিস আদার স্টার্টআপস যেগুলো আমরা চিনি? সো মানে ওইখানে তুমি কিভাবে মানে ডিফারেন্স মেক করো? আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমি সবার আগে একটা পয়েন্ট বলতে চাই হুম, যে এভরি স্টার্টআপ ইজ ডিফারেন্ট ফ্রম হুম, ইচ হুম, আদার। হ্যাঁ, সো বাই ডেফিনেশন প্রত্যেকটা স্টার্টআপই কিন্তু দেখা গেছে যে ডিফারেন্ট। অ্যান্ড হুম, বাংলাদেশের মার্কেটে আমি মনে করি যতগুলো এডটেক স্টার্টআপ আছে, দ্য মার্কেট ইজ কোয়াইট বিগ। আমি মনে করি আরো বেশি এডটেক স্টার্টআপ আসা উচিত টু হুম, সার্ভ দ্য ম্যাস ডিমান্ড। হ্যাঁ, তো এতগুলা স্টার্টআপ আমরা আছি এডটেকে, স্টিল উই ক্যান নট সার্ভ দ্য ম্যাস ডিমান্ড, স্টিল দ্য আনএমপ্লয়মেন্ট রেট ইজ কোয়াইট হাই। স্টিল আমরা যেহেতু লাইক নট অনলি টিচিং, আমরা কিন্তু হচ্ছে লাইক প্লেসমেন্ট নিয়েও কাজ করছি কোম্পানিগুলোর সাথে। তো আমরা কিন্তু লাইক ফ্রম দ্য লার্নিং সাইড পেইন হুম, পয়েন্টস গুলো জানছি, এবং আসলে যারা কোম্পানিগুলো হায়ার করছে তাদেরও পেইন পয়েন্টস গুলো জানছি। মার্কেটে অসংখ্য অ্যাভেলেবল জবস আছে, সো উই সি যে মার্কেটে জব নাই এই ধরনের অসংখ্য হুম, কমপ্লেইন আমরা দেখতে পাই, বাট দ্যাট কমপ্লেইন ইজ নট ট্রু। মার্কেটে অসংখ্য জব আছে, বাট মার্কেটে আসলে স্কিলড পিপলের অভাব আছে। মার্কেটে দেয়ার ইজ আ বিগ পোটেনশিয়াল গ্যাপ ইন দ্য মার্কেট। এতগুলো টেক হওয়ার পরেও আসলে আমরা এই স্কিল গ্যাপের আমার মনে হয় না আমরা 5%ও আসলে সার্ভ এটা করতে কিন্তু ট্রু। পেরেছি। সো হ্যাঁ, এটা ট্রু। ইয়া সো সো আমার মনে হয় যে প্লিজ। সরি স্যার, আমি ইন্টারাপ্ট করছি। So, আসলে দুই সাইডের থেকে যারা জবলেস বা যারা জব খুঁজতেছে তারা বলে জব নাই বা জবে পাচ্ছি না, আর ওই দিক দিয়ে কোম্পানিরা বলতেছে জব আছে বাট আমাদের হিউম্যান ক্যাপিটালটা নাই। সো লেটস সে ফর দ্য সেক অফ আর্গুমেন্ট আমরা ধরলাম যে কোম্পানিরা রাইট, যে আসলে দে আর উইলিং টু ইনভেস্ট ইন নিউ জবস বাট মানুষই নাই। তো মানে হোয়াট আর দে ডুইং ইন দ্যাট সিচুয়েশন? মানে ওরা কি ওই যে জবটা ওরা ধরার মোটিভেটেড থাকবে পোস্ট করার, ওইটার মোটিভেশনটা চলে গেছে, সো ওরা মোটিভেট এখন আর ওই জবটা মানে পোস্ট করে না বিকজ ওদের ওই হিউম্যান ক্যাপিটালটা ওরা মার্কেট থেকে নিতে পারতেছে না? ইজ দ্যাট হোয়াটস হ্যাপেনিং? নাকি ওরা ধর ওই জব পোস্টিংটা করে বাট ইভেনচুয়ালি ধরেন একটা এক্সপার্ট মানে ইন্টারন্যাশনালি হায়ার করা বা মানে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল সিচুয়েশন, বা ও করতেছেটা কি অ্যাকচুয়ালি কোম্পানিজ এসব ব্যাপারে? আচ্ছা, সো কোম্পানিজ গুলো ডেফিনেটলি তারা যে জব পোস্ট করছে না ব্যাপারটা এরকম না। যেহেতু তারা কোম্পানি রান করছে, কোম্পানি গুলাকে তাদের বড় করতে হবে, প্রফিট আনতে হবে, বিজনেস করতে হবে, সো তাদের মানুষ লাগবেই। সো তারা ডেফিনেটলি দে আর পোস্টিং জবস, বাট যেটা হচ্ছে যে 2 মাস চলে যাচ্ছে, 3 মাস চলে যাচ্ছে, 4 মাস চলে যাচ্ছে, তারা এক্সাক্ট যে স্কিল সেটের মানুষগুলো রাইট। চাচ্ছে সেই এক্সাক্ট স্কিল সেটের মানুষগুলো তারা পাচ্ছে না। এটা হচ্ছে মার্কেটে একটা খুবই বড় একটা গ্যাপ, নট অনলি ইন ফ্রেশার জবস। আর একটা বড় গ্যাপ হচ্ছে সিনিয়র ক্যাটাগরির যে জবগুলো হয়, লেটস সে কোন একটা কোম্পানি সিনিয়র ম্যানেজার হায়ার করতে চাচ্ছে, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হায়ার করতে চাচ্ছে, লিড সফটওয়্যার ইঞ্জিনিয়ার হায়ার করতে চাচ্ছে। বিগ পোটেনশিয়াল গ্যাপ ইন দ্য মার্কেট। সো দেখা গেছে যে আগে আমাদের যেরকম, আমরা বর্তমানে প্রায় একটিভলি অ্যারাউন্ড 35 কোম্পানির আমরা হায়ারিং নিয়ে কাজ করতেছি, এবং এখানে দেখা গেছে যে ডিফারেন্ট ইন্ডাস্ট্রি আছে, এগ্রিটেক আছে, ফিনটেক আছে, তারপরে হচ্ছে সফটওয়্যার কোম্পানিজ আছে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে লাইক দে আর উইলিং টু পে রিয়েলি বেটার স্যালারি কম্পেয়ার টু বাংলাদেশ মার্কেট,
স্ট্যান্ডার্ড, কিন্তু স্টিল তারা 2 মাস 3 মাস চলে যাচ্ছে, তারা কিন্তু আহ লোক হায়ার করতে পারতেছে না, এবং এই কারণে তারা ইন্টারেক্টিভ কেয়ারস এর মতো কোম্পানির কাছে বারবার রিচ করতেছে যে আমাদেরকে এরকম এরকম লোক লাগবে, আপনারা দেন। ইভেন আমরা এরকমও পাইছি যে একটা কোম্পানির একই সপ্তাহে মাল্টিপল ওপেনিংস আসতেছে, ওইটা আমরা সার্ভ করতেছি, নেক্সট উইকে আবার মাল্টিপল ওপেনিংস চলে আসতেছে। তো দেয়ার আর লটস অফ ওপেনিংস আউট দেয়ার, কিন্তু যেই স্কিল সেটের মানুষ তারা চাচ্ছে সেই স্কিল সেটটা কিন্তু মার্কেটে মানে অনেক বেশি ল্যাকিংস। ইভেন আমাদের ইন্টারেক্টিভ কেয়ারসেও আমরা রিসেন্টলি বেশ কিছু সিনিয়র পজিশনে আমরা হায়ার করার ট্রাই করছি, ভাইস প্রেসিডেন্ট, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, কিন্তু আমরা দেখা যাচ্ছে যেটা দেখতে পাচ্ছি যে ফ্রেশার্স লেভেলে হয়তো আমরা জব পোস্ট করলে থাউজেন্ডস অফ পিপল আর অ্যাপ্লাইং, কিন্তু এই থাউজেন্ডস অফ পিপলের মধ্যে যখন আমরা লাস্ট স্টেজে চলে যাচ্ছি তখন হয়তো 5 থেকে 7 জন আসলে আছে জব করার মতো, অ্যাকচুয়ালি নেয়ার মতো। সো এবং এই জিনিসটা আসলে সিনিয়র লেভেলে এই প্রবলেমটা আরো বেশি। তো মার্কেটে এই যে দেয়ার ইজ এ পোটেনশিয়াল গ্যাপ, এমন না যে লাইক মানে মানুষ নাই চাকরি করার মতো, ডেফিনেটলি মানুষ আছে, অ্যাপ্লাই করতেছে, কিন্তু পোটেনশিয়াল স্কিল সেটের মানুষের অনেক অভাব। তো এই পোটেনশিয়াল মানুষের স্কিল সেটের অভাবটা ফিল আপ করার জন্য আমি মনে করি এডটেক ইন্ডাস্ট্রির আসলে আরো বেশি করে কাজ করা উচিত, আরো বেশি ওয়াইড অ্যাঙ্গেলে কাজ করা উচিত, নট অনলি ঢাকার বাইরেও আসলে কাজ করা উচিত, নট অনলি হচ্ছে লাইক টেক স্কিলস, আমার মনে হয় আরো অন্যান্য স্কিলস ফোকাস করা উচিত। সো আমি মনে করি যে লাইক শুধুমাত্র ইন্টারেক্টিভ কেয়ার 10 MS শিখো বা এরকম 8-10টা কোম্পানি দিয়ে আসলে হবে না, দেয়ার আরো শুড বি অনেক। অ্যাটলিস্ট ফিউ হান্ড্রেড কোম্পানিজ যারা আসলে এই ম্যাসিভ প্রবলেম সলভ করতে পারবে। সো আমি আসলে এখন কামিং টু দ্য অ্যাকচুয়াল অ্যান্সার যে আসলে ডিফারেন্সটা কোথায়। সো লাইক ওয়ান অফ দ্য কোড ডিফারেন্স আমি যেটা বলবো যে ম্যাক্সিমাম এডটেক কোম্পানিগুলো আসলে তারা অনলাইনে কোর্স করানোর জন্য কাজ করে, ইফ ইউ সি, বাট আমাদের ক্ষেত্রে আসলে আমরা যেটা কাজ করি, উই আর ফোকাস টু ক্রিয়েট এমপ্লয়াবিলিটি। ডেফিনেটলি আমাদেরও অনলাইন কোর্স আছে, বাট আমরা শুধুমাত্র আসলে কোর্স করানোর জন্য কাজ করছি না, আমাদের এখানে যারা কোর্স করতে আসতেছে, কোর্স করার পরে আসলে আমরা তাদেরকে চাকরির জন্য একটা ব্যবস্থা সৃষ্টি করে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। কারেন্টলি আমাদের প্রায় 100+ কোম্পানিদের সাথে এমওইউ এবং পার্টনারশিপ আছে, যারা ডিরেক্টলি আমাদের এই ধরনের কোর্সেস ক্যারিয়ার পাথ থেকে আসলে স্টুডেন্ট হায়ার করছে। সো নট অনলি দ্যাট, আমরা আসলে শুধু মাত্র আমাদের স্টুডেন্ট না, উই হ্যাভ আ সেপারেট ট্যালেন্ট পুল ফর দ্য সিনিয়র পজিশনস। আমাদের এখানে প্রায় 3 লাখ অ্যাপ্লিক্যান্টস এর ডাটাবেজ আছে, যাদেরকে আমরা আলাদাভাবে আবার প্লেসমেন্ট করার জন্য কাজ করতেছি। সো বলতে গেলে ইটস আ কম্বিনেশন অ্যান্ড ইন্টারকানেকশন অফ লাইক এডটেক অ্যান্ড এইচআর টেক। সো রাইট এইটার একটা আমরা করতেছি। সো এখানে উই হ্যাভ বিল্ড আ ইকোসিস্টেম, যে একটা স্টুডেন্ট আমাদের কাছে ফার্স্টে, তারপরে সে আমাদের কাছ থেকে চাকরির জন্য সার্ভিস নিচ্ছে, তারপরে সে যখন আবার চাকরিটা পেয়ে যাচ্ছে তখন দেখা গেছে যে এই কোম্পানিগুলোকে আমরা আবার কর্পোরেট ট্রেনিং ও সার্ভিস দিচ্ছি। তো সে যখন আমাদের একটা হায়ারিং পার্টনারে জব পেয়ে যাচ্ছে তখন কিন্তু সে তার ওই জবের উপরে একটা আপস্কিলিং সার্ভিসের জন্য আমাদের কাছে আসতেছে। এখন ওয়েন দে ওয়ান্ট টু শিফট দ্য জব, যখন সে একটা সিনিয়র রোলে চলে যাচ্ছে বা আবার জবটাকে শিফট করতে যাচ্ছে, তখনও সে আবার ঘুরে ফিরে আমাদের কাছেই আসতেছে। কেন আসতেছে? বিকজ ওই সিনিয়র রোল গুলোর জন্য আমরা কাজ করতেছি। সো এই যে এখানে আমরা একটা লাইক 5 to 10 ইয়ার্স এর একটা রিলেশনশিপ বিল্ড করে ফেলতেছি উইথ দ্য স্টুডেন্টস। কিন্তু ইফ ইউ সি দ্য আদার টিপিক্যাল এডটেক কোম্পানিজ, তো তারা যেটা করতেছে যে তারা শুধু অনলাইন কোর্স করাচ্ছে, এবং অনলাইন কোর্স করানোর পরে আসলে কোর্সটা শেষ করতেছে কি করতেছে না ওইখানে কিন্তু ট্র্যাক থাকতেছে না। এবং মোস্ট অফ দ্য টাইম যেটা হচ্ছে যে লাইক ইফ ইউ সি দ্য গ্লোবাল স্ট্যাট, যে লাইক আউট অফ 100 স্টুডেন্টস অনলি 13 to 15 স্টুডেন্টস ফিনিশ অনলাইন কোর্স। তো বাকি 85% স্টুডেন্ট কিন্তু ঝরে পড়তেছে, এবং যারা আসলে কোর্স গুলো শেষ করতেছে তারা কি আদৌ ওই রিলেটেড কাজ করতেছে বা আদৌ ওই ফিল্ডে গিয়েছে কিনা, এই স্ট্যাটটা কিন্তু আরো বেশি পুয়ার। হ্যাঁ, সো ওই জায়গা থেকে আমি মনে করি যে আমরা এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করতেছি, কারণ আমাদের এখানে কিভাবে আমরা সলভ করতেছি, আমাদের লার্নিং মেথডটা আসলে ইন্টারেক্টিভ। সো লাইক আমাদের ক্যারিয়ার পাথ প্রোগ্রাম গুলো ইউজুয়ালি 6 থেকে 8 মান্থস হয়। সো এখানে যেটা হয় যে স্টুডেন্টরা তারা একটা কোহোর্ট সিস্টেমে দে আর গোয়িং থ্রু দ্য প্রসেস, যে এভরি উইকে তারা লাইভ ক্লাস করতেছে, ভিডিও লেকচার্স দেখতেছে, এন্ড আরেকটা ইম্পর্টেন্ট থিং হচ্ছে তারা ডেইলি 2 বেলা সাপোর্ট সেশনস পাচ্ছে, লাইভ সাপোর্ট সেশনস। তো এখানে তারা 1-to-1 তাদের প্রবলেম সলভ করতে পারতেছে। এবং এই 6 মান্থস প্রোগ্রামের মধ্যে 4 মান্থস তারা পুরো কারিকুলাম এভাবে শেষ করতেছে, এভরি উইকে অ্যাসাইনমেন্ট দিচ্ছে, এন্ড লাস্ট 2 মান্থস তাদেরকে ওই স্পেসিফিক স্কিলস এর উপরে জবের প্রিপারেশন দেওয়ানো হচ্ছে।
যে কিভাবে তাদের সিভি বিল্ড করবে, কিভাবে পোর্টফোলিও বানাবে, কিভাবে ইন্টারভিউ ফেস করবে। তাদের মক ইন্টারভিউজ নেওয়া হচ্ছে, আমাদের পার্টনার কোম্পানিগুলো থেকে এইচআররা এসে তাদের মক ইন্টারভিউজ নিচ্ছে, তাদের পোর্টফোলিও গুলো চেক করতেছে, এবং দেখা গেছে যে যারা ভালো করতেছে ডিরেক্ট হচ্ছে হায়ারিং হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো রাইট আমরা আবার এই তো দেখা গেছে যে একটা ব্যাচে যদি সে ফর এক্সাম্পল আমাদের 200 স্টুডেন্ট হয়, এই 200 স্টুডেন্টের সবারই হচ্ছে প্রোগ্রেস ট্র্যাকিং হচ্ছে, এভরি উইকে তারা অ্যাসাইনমেন্ট করা লাগতেছে, তাদের লাইভ ক্লাস করতেছে, সাপোর্ট সেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, 4 মাস এভাবে শিখতেছে। এরপরে তারা আবার জব প্রিপারেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, মক ইন্টারভিউ দিচ্ছে, এবং এর মধ্যে থেকে যারা ভালো করতেছে তাদের সিভি গুলো আমরা আবার কোম্পানিগুলোতে ফরওয়ার্ড করে দিচ্ছি, এবং ওখান থেকে তারা কেউ কেউ জব জব পেয়ে যাচ্ছে, ইন্টার্নশিপ পেয়ে যাচ্ছে। তো আমরা এই যে একটা ইন্টারেক্টিভ লার্নিং মেথডের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছি, আমরা তাদেরকে জব প্লেসমেন্টের একটা ফেসিলিটি দেওয়ার চেষ্টা করতেছি, এবং যখন তারা জবটা পেয়ে যাচ্ছে সো তখন তাদের নিউ একটা জার্নি শুরু হয়ে যাচ্ছে। সো দ্যাট ইজ দ্য মেথড উই আর ফলোইং। আমি মনে করি যে এই জায়গাটাতে উই অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েট। সো আমাদের কাছে আসলে স্টুডেন্টরা ভিডিও দেখার জন্য আসে না, আমাদের কাছে স্টুডেন্টরা সাপোর্ট পাওয়ার জন্য আসে, জব পাওয়ার জন্য আসে। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স ওয়ার উই আর মেকিং। বাট মোস্ট অফ দ্য এডটেক কোম্পানিজের কাছে হয়তো মানুষজন ভিডিও দেখার জন্যই যায়। হ্যাঁ, দ্যাট ইজ ট্রু, দ্যাট ইজ ভেরি ট্রু। বিকজ আমি আর আরমান কিছুদিন আগে একটা মানে কোর্স লঞ্চ করার ট্রাই করতেছিলাম, বিকজ আমরা বেশ কিছুদিন ধরে ফ্রিল্যান্সার্স হিসেবে কাজ করতেছি বিভিন্ন কোম্পানির সাথে, স্পেশালি ইউরোপিয়ান ক্লায়েন্ট পাওয়া বা ওদের সাথে যে ওয়েব সার্ভিসেস বা কনসালটেশন দেওয়া। সো আমি একটা জিনিস খুবই মানে স্পেশালি আইডেন্টিফাই করছি, আমাদের অনেক প্রোগ্রামার আছে, অনেক টেকনিক্যাল মানুষজন আছে যারা অনেক ভালো, এবং ইউরোপিয়ান যে কোনো একটা ছেলে বা মেয়ের থেকে একটা বাংলাদেশি, মনে করেন খুলনা বা রাজশাহী যে কোনো জায়গা থেকে একটা ছেলে যে প্রোগ্রামিং শিখতেছে বা কাজ করতেছে অনেক ভালো, বাট একটা জায়গায় গিয়ে ও মাইর খেয়ে যায়, সেটা হলো কমিউনিকেশন। তুমি যখন দেখবা যে বাংলাদেশি যারা ফ্রিল্যান্সার্সরা আছে ওদেরকে ফাইবার বা আপওয়ার্কে নক দিলে ওরা কমিউনিকেশনটা ঠিক মতো করতে পারে না। ও বুঝতেছে তোমার প্রজেক্টের প্রবলেম স্টেটমেন্ট কি বা কি করলে আসলে সলভ করতে পারবে, বাট ও ওইটা সুন্দর করে ইংলিশে গুছায় লিখতে পারতেছে না, এন্ড দ্যাটস ওয়াই হি কিপস লুজিং হিজ মানে গিগ টু সামওয়ান ফ্রম ইন্ডিয়া অর পাকিস্তান। সো ওই জায়গাটায় আমার কাছে মনে হয় যে দেয়ার শুড বি এ কমিউনিকেশন কোর্স। এই কমিউনিকেশনটা হলো যে গিগ কমিউনিকেশন, মানে তোমাকে কেউ একজন যদি ফ্রিল্যান্সার কাজ দেয় বা তোমাকে একটা অফিসিয়াল কাজ দিলে কিভাবে তুমি ইন্টারভিউটা ফেস করবা, তুমি কিভাবে ক্লায়েন্টকে মানে ইয়া করবা যে মানে কনভিন্স করবা যে ইউ আর দ্য গাই ফর দ্য জব। সো ওই জায়গাটায় আমার মনে হয় যে একটা বড় গ্যাপ আছে। সো এই ক্ষেত্রে কি ইন্টারেক্টিভ কেয়ারস কোনো কাজ করতেছে কিনা কমিউনিকেশন গ্যাপটা দূর করার জন্য আর কি? আচ্ছা, সো তুমি যেই হুম হুম প্রবলেমটার কথা বললা, এই প্রবলেমটা আমরাও হুম আসলে আইডেন্টিফাই করেছি অনেক আগেই। সো হুম হুম এবং দিস ইজ আ রিয়েলি ম্যাসিভ প্রবলেম, এবং আমরা আসলে যেটা করতেছি যে আমাদের ক্যারিয়ার পাথ প্রোগ্রাম গুলাতে আমরা 4 মান্থস তো ডিরেক্ট টপিক গুলাতে মেইন কারিকুলাম শিখাচ্ছি, বাট নেক্সট 2 মান্থস এর মধ্যে যেটা আমি বললাম হুম যে যখন তারা আসলে জবের জন্য আসলে জব প্রিপারেশন মডিউলের মধ্যে দিয়ে যখন তারা যাচ্ছে, তখন আমাদের একটা ওয়ান অফ দ্য বিগ পার্টি কিন্তু কমিউনিকেশন, এবং এখানে হুম আমরা ইংলিশ কমিউনিকেশন কভার করতেছি, কিভাবে ক্লায়েন্টদের সাথে কমিউনিকেশন করতে হবে সেটা কভার করতেছি। ইভেন যখন তারা কোনো একটা জবে ঢুকবে, জবে ঢোকার পরে কমিউনিকেশনটা কিরকম হবে, লাইক লাইক ইন্টার ডিপার্টমেন্টস কিংবা হচ্ছে ওভারঅল কোম্পানির সাথে কমিউনিকেশন কিরকম হবে, এই জিনিসগুলোও কিন্তু কভার করছে। এবং এইটার জন্য হুম আমাদের সেপারেট আসলে কমিউনিকেশন ট্রেনারও আছে, যারা কিন্তু আমাদের এই লাইক টেকনোলজি ফোকাসড ক্যারিয়ার পাথ গুলাতে ওয়ান অফ দ্য ট্রেনার্স হিসেবে কাজ করছে, যেহেতু আমরা লাইক আইডেন্টিফাই করেছি যে কমিউনিকেশন ইজ ওয়ান অফ দ্য কি হুম প্রবলেমস। বিকজ দেখা গেছে যে লাইক আমি যদি আমাদের ওয়ান অফ দা লাইক টপ সেলিং কোর্সেস হচ্ছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, তো হুম এইটার বর্তমানে আমাদের 9th ব্যাচ চলতেছে। আমরা সাকসেসফুলি 8টা ব্যাচ করেছি, 6 মাস ধরে হচ্ছে এক একটা ব্যাচের শিডিউল থাকে। সো আমরা এই ফার্স্ট 2 ব্যাচে আমরা এই প্রবলেমটা খুবই মানে লার্জ ওয়েতে ফিল করছি, যে হুম কমিউনিকেশন প্রবলেমটা কিন্তু অনেক হুম ব্যাপক, এবং দেখা গেছে যে তারা টিচারদের সাথেও ঠিকভাবে কমিউনিকেট করতে পারছিল না। তো ট্রু তাহলে তারা কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করবে, কিংবা কিভাবে তারা একটা কোম্পানির বসের সাথে কমিউনিকেট করবে। তো ওই হুম প্রবলেম গুলা ফিল করার পরে আমরা থার্ড ব্যাচ অনওয়ার্ডস এই কমিউনিকেশন মাস্টার ক্লাস কিংবা কমিউনিকেশনের হুম ক্লাসগুলো নিয়ে এসেছি, এবং তাদের মধ্যে প্র্যাকটিক্যালি ক্যাপস্টোন প্রজেক্টের মাধ্যমে তাদেরকে হ্যান্ডস অন এই জিনিসপত্রগুলো তাদের প্র্যাকটিসে নিয়ে যাওয়া হচ্ছে ফার্স্টে শিখানোর পরে। আচ্ছা এক্স্যাক্টলি। সামির, আম, ওকে দেন আমার একটু জানার ইচ্ছা ছিল তোমার থেকে, যেহেতু ইউ অলরেডি গট ফান্ডেড, সো প্রথমত কত টাকা পাইলা? দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের অনেক স্টার্ট আপ মানে অনেকের সাথে আমাদের কথা হয় যারা আসলে দে আর স্ট্রাগলিং টু গেট ফান্ডেড, বুঝছো?
তো এই জায়গাগুলোতে মানে ফান্ডিং পাওয়ার জন্য কি কি স্ট্র্যাটেজি স্পেশালি বাংলাদেশের মার্কেট থেকে যারা ট্রাই করতেছে তাদের খেয়াল রাখা উচিত, এবং সেকেন্ড অফ অল যে একটা কোম্পানির সাথে যখন বড় কোনো মানে ক্যাপিটালিস্ট ভিসি সাথে যখন মানে কোঅপারেট করবে, তখন কোন কোন জিনিসগুলো আসলে মাথায় রাখা উচিত? আমি এক্স্যাক্টলি তোমারটা জানতে চাইবো না, বাট মানে তোমার মানে কিছু সাজেশন যে যখন আপনি কোথাও থেকে ফান্ডেড হবেন তখন কোন কোন জিনিসগুলো নেগোসিয়েশনে বা যখন আমরা করব, চুক্তিগুলো হয়, তখন কোন কোন জিনিসগুলো মাথায় রাখা উচিত? এগুলো অনেকের জন্য আই থিঙ্ক এটা কাজে লাগবে যারা আসলে স্ট্রাগল করতেছে, বা কিভাবে ফান্ডেড হওয়া যায়, এবং তোমাদের কি অবস্থা আর কি, কত টাকা পয়সা পেলে আর কি। আচ্ছা, সো ফার আসলে স্টার্ট আপ ফান্ডিং গুলো যদি আমি বলি, এখানে আসলে কয়েকটা স্টেজ অনুযায়ী আসলে ফান্ডিং গুলো আসলে নেমিং করা হয়। তো সবার ফার্স্ট স্টেজটা হচ্ছে প্রিসিড স্টেজ, তারপরে হচ্ছে সিড স্টেজ, তারপর সিরিজ এ, সিরিজ বি, সিরিজ সি, এন্ড এরপরে ইভেনচুয়ালি ডিইএফ, এবং একটা পর্যায়ে কোম্পানিগুলো হয়তো সিরিজ এ বা সিরিজ বি এর পরেই কিছু কোম্পানি আইপিও তে চলে যায়। সো আমরা হচ্ছে কারেন্টলি উই আর স্টেইং অ্যাট সিড স্টেজ। আমাদের প্রিসিড স্টেজে উই রেজড অ্যারাউন্ড $350,000 আর আমরা হচ্ছে আমাদের সিড রাউন্ডে হচ্ছে $1.5 million মানে রেস করছি এখনো, ফুললি উই কুড নট রেস। সো এখানে আমাদের মেজরিটি অফ দ্য রাউন্ড ইজ অলরেডি কমিটেড মিনস হচ্ছে আমরা অলরেডি হচ্ছে লাইক উই লক দ্য ফান্ডিং মেজরিটি অফ দ্য। সো ফার আমরা যদি পাবলিকলি অ্যানাউন্স মানে হচ্ছে ফান্ডিং এর কথা বলি ফ্রম ইন্টারেক্টিভ ক্যাশ, আমরা নিয়ার অ্যাবাউট $480,000 মতো পাবলিকলি আমরা অ্যানাউন্স করেছি যে রেস করেছি, এন্ড ইটস নিয়ার অ্যাবাউট যদি আপনি বাংলাদেশি টাকায় ধরেন এটা 5 কোটি টাকার মতো হবে আর কি। সো 5 কোটি টাকা এক্স্যাক্টলি, ওকে। আচ্ছা, আর দ্যাট ইজ হচ্ছে ইমপ্রেসিভ। হ্যাঁ, এটা এটা মানে, এবং সেকেন্ড এখন সিড ফান্ডিং এর জন্য তোমাদের এখনো মানে প্রসিডিওর চলতেছে আর কি, এখন এটা কমপ্লিট হয় নাই। ইয়া, হ্যাঁ, এটা আমরা হোপফুলি আমরা মার্চ এপ্রিলের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবো আর কি। নাইস। যাই হোক, অল দ্য বেস্ট রেয়ার, এন্ড থ্যাংক থ্যাংক ইউ ইউ সো ফর মাচ। ইউর টাইম। আমি জাস্ট লাস্টে একটা কথা অ্যাড করব। আমরা কয়েকদিন আগে যে ডানকি মুভিটা দেখছি শাহরুখ খানের, তো ওইখানে হ্যাঁ, দেখা যাচ্ছিল যে অনেক স্টুডেন্ট এই যে কমিউনিকেশনের সমস্যার জন্য ইংলিশ বলতে পারে না, আইএলটিএস ফেল করে বারবার। তো ওরা স্কিলস থাকলেও ওরা বিদেশে যেতে পারতেছে না, ওখানে দেখা যাচ্ছে আর কি লন্ডনে যেতে পারতেছে না। ভালো তো ওরা এমপ্লয়মেন্টও ডানকি নাই দেশে, হ্যাঁ। মানে ডানকি পথে যায়, মানে ইল্লিগাল ওয়েতে, যে বর্ডার পার করে নৌকায় করে ইয়া করে। আমরা তো এটা খুব কমন স্টোরি বাংলাদেশি প্রবাসীদের জন্য, এটা হ্যাঁ, স্টুডেন্টদের থেকে বেশি করে যারা একটু মানে পড়াশোনা কম করছে বা পারে নাই। বাট ওই মানে ওভারঅল ওই কথাটাই আর কি, যে বিদেশে এসেও দেখা যায় যে যদি জব নিশ্চিত না করতে পারে বা পড়াশোনা না করতে পারে, তখন দেখা যায় যে অড জব গুলা করে, ম্যাকডোনাল্ডসে জব করে বা রাস্তায় ফ্লায়ার্স বিলি করে অনেক কষ্ট করে এখানে অনেক স্টুডেন্টরা সার্ভাইভ করতে হচ্ছে, যেহেতু কমিউনিকেশনটা ঠিকভাবে শিখে নেয় বা অন্যান্য স্কিলস আরো গ্যাপ আছে, বা হয়তো ওর কোনো নেটওয়ার্কিং নাই, কানেকশন নাই, এই জন্য ওরা জব পাচ্ছে না এখানে এসে। সো ওয়ারাস যেখানে দেশে একটা সলিউশন আছে যেটা তোমাকে জব প্লেসমেন্ট করে দিচ্ছে, এবং আই হোপ ফিউচারে তুমি বিদেশি কোম্পানির সাথেও এমওইউ সাইন করবা, যাতে বিদেশি কোম্পানি ডিরেক্ট বাংলাদেশ থেকে রিমোট এমপ্লয়মেন্ট দিতে পারে, রাইট? যেহেতু অলরেডি তুমি আমরা এটা করছি। হ্যাঁ আমাদের হ্যাঁ অলরেডি নাইস। এরকম 10টার উপরে কোম্পানির সাথে এমওইউ আছে, হুম হুম ফ্রম সিঙ্গাপুর, ইউরোপ, এন্ড অলসো ফ্রম মালয়েশিয়া। সো হুম দেখা গেছে যে নাইস। অলরেডি আমরা বেশ এই এই ধরনের কোম্পানিগুলোতে অলরেডি আমরা স্পেশালি আমরা এগুলাতে আসলে টেক রিসোর্সেস দেরকে রিমোট পজিশনে প্লেসমেন্ট করি। রিসেন্টলি আমরা মালয়েশিয়ান একটা ফিনটেক কোম্পানি নেম মোবিপে, ওদের হুম লিড হুম সফটওয়্যার ইঞ্জিনিয়ার হায়ার করে দিয়েছি বাংলাদেশ থেকে। সো নাইস। অলরেডি উই আর ডুইং দ্যাট। না, এটাই গুড। যে বিদেশের কোম্পানির সাথে জব করার জন্য ইউ ডোন্ট হ্যাভ টু গো টু অ্যাব্রোড, তাই না? দেশে ইয়া, এক্স্যাক্টলি। বসেই ইয়া, ইউ ক্যান অ্যাকচুয়ালি ম্যানেজ হ্যাঁ, ইট আসলে। there are a lot of jobs, যে মানে অনেকে মনে করে যে প্রবাসী না হইলে রেমিটেন্স করা যায় না, বাট রেমিটেন্স ইউ ক্যান আর্ন বাই ডুইং এ রিমোট জব ফ্রম ইওর হোম। ইয়া, মানে ইয়া, ডেফিনেটলি, সেটাই ডেফিনেটলি। সেটাই and all you need is just a good internet connection and some good courses or good instructors. So I hope ওইটা interactive cares হতে পারবে, and already হয়েও গেছে অনেকের জন্য। And all the best for your venture, and thank you so much for your time, Rare. আমি জানি তোমার একটা প্রোগ্রাম আছে একটু পরে, so I would not keep you anymore. Thank you very much. থ্যাংক ইউ সমীর। থ্যাংক ইউ সো মাচ উদয়, আরমান ভাই এন্ড শাফি ভাই। সো কথা বলে খুব ভালো লাগলো। সো বাংলাদেশে আসলে ডেফিনেটলি আমার ইনভাইটেশন থাকবে ইন্টারেক্টিভ ক্যাশ ঘুরে যাওয়ার, এন্ড আমরা হয়তো একটা জম্পেশ আড্ডা দিতে পারবো। হ্যাঁ শিওর শিওর, অবশ্যই, it would অবশ্যই be আড্ডা really দিব। fun. এরকম একটা নোবেল কজ মানে এর কাজ হচ্ছে বাংলাদেশে, মানে আমাদের তো এরকম একটা কমিউনিটি দরকার আসলে, সো দ্যাট উই ক্যান
এগুলা আরো মানুষের জানা দরকার। মানুষ আসলে এখনো কিন্তু অনেক, আমি একটা মানে যেহেতু অলরেডি আমরা শেষ করে ফেলেছি সামির, বাট মানে তোমরা রিচ করার ক্ষেত্রে মানে আসলে আমাদের দেশে তো এখনো পর্যন্ত অনেক জায়গায় রিচ করাই অনেক কিছু পসিবল না, যেখানে মানুষের ইনফরমেশন গ্যাপ থাকে অনেক। একটা গ্রামের একটা ছেলে দেখা যাচ্ছে অনেক দূরে, বাট সে জানতে পারে না অনেক কিছু, এন্ড দেন তার ক্যারিয়ারটা ওইভাবে মানে সেটেল ডাউন করতে পারে না। তোমরা রিচ করার ক্ষেত্রে কি আসলে আর ইউ গাইস ওয়ার্কিং ফর ইট, মানে যাতে সব জায়গায় রিচ করে তোমাদের মেসেজটা বা তোমরা যেটা করতেছো আর কি, হোয়াট ইউ গাইস আর ডুইং আর কি? সো রিচ করার ক্ষেত্রে উই আর অলরেডি ওয়ার্কিং, বাট আসলে যেই কারণগুলোর জন্য আসলে আমরা ফান্ড রেজ করতেছি টু এক্সপ্যান্ড। সো দেখা গেছে যে আমাদের কারেন্টলি ইন্টারেক্টিভ কেয়ারস এর ইউজার বেজের মধ্যে ঢাকা এবং চিটাগং এর ইউজার বেস সব থেকে বেশি। বাট আপনি যদি আমরা একেবারে রুরাল স্টেজে যেতে চাই, আমাদের আরো বেশি এক্সপ্যান্ড করতে হবে, এন্ড সেই এক্সপ্যানশন প্ল্যানের জন্যই কিন্তু আমরা আসলে ফান্ড গুলা রেজ করতেছি। এবং আমাদের হয়তো নেক্সট 1 ইয়ারের মধ্যে আমরা একেবারে বাংলাদেশের রুরাল স্টেজেও আমরা হয়তো স্কিল ডেভেলপমেন্ট করতে পৌঁছায় যেতে পারবো, এবং ওই ডিফারেন্ট ডিস্ট্রিক্টে আমাদের স্কিল ডেভেলপমেন্ট সেন্টার করারও আসলে প্ল্যান আছে। কারণ রুরাল স্টেজে যখন আমরা যাব তখন আসলে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য ইউ নিড টু বিল্ড সাম এক্সপেরিয়েন্স সেন্টার্স অর আদার থিংস, যে লাইক সরাসরি এখনো দেখা গেছে যে লাইক অনলাইন পেনিট্রেশনটা কিন্তু গ্রাম পর্যায়ে এখনো পুরোপুরি ভাবে হয় নাই। সো এই ধরনের প্ল্যানিং আমাদের অলরেডি আছে আর কি। লজিস্টিক্যালি প্রিপেয়ার হতে হবে সম্পূর্ণভাবে। ইয়া অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা এখানেই শেষ করি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ইয়োর টাইম, বাই। বাই, আল্লাহ হাফেজ। বাই।